আচ্ছা, তো গতদিন আমরা সেডিমেন্টারি রকটা শুরু করেছিলাম। সেডিমেন্টারি রকের কি কি পড়েছিলাম সেটা একটু দেখে নিই। সেটা হচ্ছে সেডিমেন্টারি রক কি সেটা পড়েছিলাম, সেডিমেন্ট কি সেটা দেখেছি। তারপরে এই যে সেডিমেন্টারি রক তৈরি হওয়ার সাথে আর্থ সিস্টেমের যে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা আমরা দেখেছিলাম। তারপরে হচ্ছে তোমার সেডিমেন্টারি রকের বিভিন্ন টাইপ, সেই টাইপ গুলো দেখেছিলাম। এই যে এখান থেকে আমরা সেডিমেন্টারি রকের টাইপস গুলো দেখেছিলাম, যে কি কি ধরনের সেডিমেন্টারি রক হতে পারে, কিভাবে কি তৈরি হয় সেগুলো। আর তার সাথে সেডিমেন্টেশন জিনিসটা কি সেটাও আমরা দেখেছিলাম। এখন আজকে যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে তোমাদের এখানে দেখো একটা কোশ্চেন লেখা আছে। কোশ্চেনটা কি, তোমাদের ক্লে ম্যাটেরিয়াল প্রডিউস হওয়ার জন্য রক এক্সিস্টিং যে রক আছে সেখান থেকে যে ক্লে ম্যাটেরিয়াল কিভাবে প্রডিউস হয় সেটার একটা প্রসেসে ডিসক্রাইব করতে বলা হয়েছে। এই যে ডিসক্রাইব দ্য প্রসেস বাই হুইচ ক্লে ম্যাটেরিয়াল আর প্রডিউস ফ্রম এক্সিস্টিং রক। তো একটা এক্সিস্টিং রক থেকে ক্লে ম্যাটেরিয়াল প্রডিউস হওয়ার জন্য অবশ্যই তোমার সেখানে কি হতে হবে, এক্সিস্টিং রকের ইরোশন অথবা ওয়েদারিং হতে হবে। তারপরে হচ্ছে তোমার ট্রান্সপোর্টেশন হতে হবে। তারপর তোমার হচ্ছে সেখানে ডিপোজিশন হতে হবে। তারপর ডিপোজিশন হওয়ার পর সেখানে সেডিমেন্টেশন হতে হবে। এই চারটা প্রসেসের মাধ্যমে আমার একটা এক্সিস্টিং রক থেকে ক্লে ম্যাটেরিয়াল প্রডিউস হতে পারবে। আর ক্লে ম্যাটেরিয়ালটা কি, ক্লে ম্যাটেরিয়ালটা হচ্ছে তোমার এক ধরনের সেডিমেন্ট, যেই সেডিমেন্টটার পার্টিকেল সাইজ গুলো খুবই কম থাকে, মানে খুবই ছোট 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 পার্টিকেল, বলতে পারো ফাইন গ্রেইন টাইপের পার্টিকেল আমরা বলতে পারি। এখন এখানে দুইটা প্রসেস আছে, তোমাদের দুইটা প্রসেসই হচ্ছে যদি কোশ্চেনে আসে তাহলে দুইটা প্রসেসই তোমাদের লিখতে হবে না, দুইটা প্রসেসের মধ্যে যে কোনো একটা প্রসেস শিখলেই হবে। দেখো এখানে প্রথম যে প্রসেসটা বলা হয়েছে সেখানে কি, পানি যদি কার্বন ডাই অক্সাইডের সাথে রিয়াক্ট করে তাহলে তৈরি করে হচ্ছে হাইড্রোজেনের আয়ন, একটা হাইড্রোজেন আয়ন তৈরি করে। এখন এই হাইড্রোজেন আয়নটা যদি ফেল্ডস্পার নামক যে মিনারেলস আছে, এবং ফেল্ডস্পার মিনারেলসটা হচ্ছে এরকম টাইপের মিনারেলস যেই মিনারেলসটা প্রকৃতিতে অনেক বেশি পরিমাণে থেকে থাকে। তো এই ফেল্ডস্পার মিনারেলস এর সাথে যদি এই হাইড্রোজেন আয়ন বিক্রিয়া করে তখন তৈরি করে হচ্ছে তোমার এই যে ক্লে অথবা এই টাইপের কোনো তোমার পার্টিকেল বা তৈরি করে থাকে এই যে এক্সিস্টিং রক থেকে। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার আর এরপরে হলো এই যে পার্টিকেল গুলো তৈরি হলো তারা কি হয়, তারা এই যে ওয়াটার বডিতে একটা যদি কোনো ওয়াটার বডি থাকে তাহলে এই পার্টিকেল গুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্টেশন করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর তারপর আস্তে আস্তে সেখানে কি হতে থাকে, ডিপোজিশন হতে থাকে। এরপর আবার 2 নম্বর প্রসেসও আছে। তো তোমাদের দুইটা প্রসেসই লিখতে হবে না, যে কোনো একটা প্রসেস লিখলেই চলবে যদি কোশ্চেনে আসে। এরপরে আসো, আমরা হচ্ছে প্রিন্সিপাল কনস্টিটিউটস অফ সেডিমেন্টারি রক, মানে সেডিমেন্টারি রক তৈরি হওয়ার জন্য কি কি মিনারেলস আমাদের দরকার হয়ে থাকে মেইনলি, বা কি কি মিনারেলস এর দ্বারা তোমার সেডিমেন্টারি রক তৈরি হয় সেইগুলো নিয়ে আমরা একটু ছোট ছোট একটু ছোটখাটো আলোচনা করব। সেটা হলো তোমার সেডিমেন্টারি রক তৈরি হওয়ার জন্য 3 ধরনের মিনারেলস খুব বেশি এখানে কাজ করে থাকে। সেডিমেন্টারি রক তৈরি হওয়ার জন্য 3 ধরনের মিনারেলস খুব কমন, সেটা হচ্ছে একটা হলো ক্লে টাইপের মিনারেলস, একটা হচ্ছে কোয়ার্টজ আর একটা হচ্ছে ক্যালসাইট। তো গতদিন আমরা দেখেছিলাম লাইমস্টোনের তৈরি হওয়ার জন্য এই যে ক্যালসাইট কিভাবে তৈরি হয়, বা কোরাল কিভাবে ক্যালসাইট এক্সট্রাক্ট করে তোমার লাইমস্টোন তৈরি করে, সেটা হচ্ছে কি বায়োকেমিক্যাল প্রসেসের মাধ্যমে, সেটা আমরা দেখেছিলাম। তো প্রথমে যদি ক্লের কথা বলি তাহলে ক্লেটা কোথা থেকে তৈরি হয়, ক্লেটা হচ্ছে এই যে ফেলস্পার টাইপের মিনারেলস থেকে অ্যাকচুয়ালি তোমার ওয়েদারিং এর ফলে তোমার ক্লেটা তৈরি হয়ে থাকে, মানে ফেলস্পার মিনারেলস এর থেকে তোমার ক্লেটা প্রথমে ফর্মেশন হয়। আর
ক্লেটা তোমার সেডিমেন্টারি রকের মধ্যে দেখা যায় যে খুব বেশি পরিমাণে থেকে থাকে, বা সেডিমেন্টারি রকের মধ্যে যদি অন্যান্য টাইপের মিনারেলস থাকে, তাহলে ক্লে মিনারেলটা মোটামুটি কম বেশি থেকে থাকে। আর ক্লে মিনারেল হচ্ছে তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে তোমার ক্যাওলোনাইট, একটা হচ্ছে ইলাইট, আর একটা হচ্ছে মন্ট মরিলোনাইট। এখন এর মধ্যে হচ্ছে যদি বলে থাকি, তাহলে এই যে ক্যাওলোনাইট আর ইলাইট টাইপের যে ক্লে মিনারেল বা ইলাইট টাইপের যে ক্লে পার্টিকেল গুলো, সেগুলো হচ্ছে তোমার কার মধ্যে, সেডিমেন্টারি রকের মধ্যে সবচাইতে বেশি পরিমাণ থাকে। আর মন্ট মরিলোনাইট যেই ক্লের কথা বলছি বা যেই ভাগের কথা বলছি, সেটা হচ্ছে কার উপর, সেটা তোমার খুবই রেয়ার টাইপের ক্লে, এবং এগুলো কোনো কোনো সেডিমেন্টারি রকের মধ্যেও পাওয়া যেতে পারে। তো এরপরে আসো কোয়ার্টজ। কোয়ার্টজটা হচ্ছে তোমার কিভাবে তৈরি হয়ে থাকে। কোয়ার্টজটা হলো তোমার গ্রানাইট নামক একটা রক থেকে, গ্রানাইট নামক একটা রক থেকে তোমার কি হয়, এই যে মেকানিক্যাল আর কেমিক্যাল ওয়েদারিং এর মাধ্যমে, মানে গ্রানাইটটা কি ধরনের রক, গ্রানাইটটা হচ্ছে একটা কাইন্ড অফ ইগনিয়াস রক। এখন এই ইগনিয়াস রকের কেমিক্যাল অথবা মেকানিক্যাল ওয়েদারিং এর ফলে তৈরি হয় হচ্ছে তোমার এই যে কোয়ার্টজ টাইপের যে মিনারেল সেটা। আর এটা হচ্ছে তোমার সিলিকা, এটা হচ্ছে তোমার কোয়ার্টজটা কি, কোয়ার্টজটা ডেট্রিটাল ফর্ম অফ সিলিকা। সিলিকার ডেট্রিটাল ফর্ম কেন বলছে, কারণ সিলিকার ম্যাটেরিয়ালের এই এটার হচ্ছে কেমিক্যাল অথবা মেকানিক্যাল প্রসেস, সরি কেমিক্যাল না, মেকানিক্যাল প্রসেসের মাধ্যমেই এই কোয়ার্টজটা ফর্মেশন হয়ে থাকে। সেই জন্যে তোমার এটাকে হচ্ছে বলেছে যে সিলিকার ডেট্রিটাল ফর্ম তোমার কোয়ার্টজ হয়ে থাকে। আর এটা হচ্ছে সিমেন্টিং ম্যাটেরিয়াল হিসেবেও কাজ করে থাকে। সিমেন্টিং ম্যাটেরিয়াল বলতে ওই যে আমি এক সময় বলেছিলাম না, যে বড় পার্টিকেল যখন ছোট পার্টিকেল গুলোতে পরিণত হয়, তারপরে তারা যখন সেটেল ডাউন করে, সেটেল ডাউন করার পর কি হয়, তোমার হচ্ছে এই যে মধ্যবর্তী জায়গাগুলোতে যে ফাঁকা জায়গাগুলো থাকে, সেই ফাঁকা জায়গাগুলোতে কি হয়, সেইগুলো অবশ্যই গ্যাপ পূরণ করতে হবে। এখন গ্যাপগুলো বিভিন্ন পরিস্থিতি বা বা বিভিন্ন পর্যায়ে আমরা কি করতে পারি, পূরণ করতে পারি। তো এই গ্যাপগুলো অনেক সময় দেখা যায় এমন কোনো ম্যাটেরিয়াল আসে, বা এমন কোনো ম্যাটেরিয়াল এই জায়গায় উপস্থিত হয়, যার কারণে এই পার্টিকেল গুলোর মধ্যে কোনো ধরনের কোনো কি থাকে না, গ্যাপ থাকে না। এই যে পার্টিকেল গুলোকে একটা আরেকটার সাথে কি করলো, বেঁধে রাখলো বা বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে কাজ করলো। সেই জন্যে এই ম্যাটেরিয়াল গুলোকে আমরা বলে থাকি হচ্ছে বাইন্ডিং ম্যাটেরিয়াল অথবা সিমেন্টিং ম্যাটেরিয়াল। তো এই যে কোয়ার্টজ মিনারেলস এর কথা বলছি না, কোয়ার্টজ মিনারেলসটা তোমার সেডিমেন্টারি রক তৈরিতে সিমেন্টিং ম্যাটেরিয়াল হিসেবে, মানে এই গ্যাপ গুলো পূরণ করতে খুব ভালোভাবে সাহায্য করে। আর তোমার হচ্ছে স্যান্ডস্টোন নামক যেই সেডিমেন্টারি রক আছে, সেই রকের মধ্যে মেইনলি যেই মিনারেলসটা দেখা যায়, সেটা হচ্ছে তোমার কি, কোয়ার্টজ। আর এরপরেরটা আসো, এরপরেরটা হচ্ছে আমার ক্যালসাইট। ক্যালসাইটটা কি, ক্যালসাইটটা হচ্ছে তোমার লাইমস্টোনের তৈরি হওয়া। লাইমস্টোন হচ্ছে এক ধরনের সেডিমেন্টারি রক। আর লাইমস্টোন তৈরি হওয়ার জন্য আমার সর্বপ্রথম বা মেইনলি যেই মিনারেলস এর দরকার হয়ে থাকে, সেটা হচ্ছে আমার ক্যালসাইট। আর ক্যালসাইট হচ্ছে তোমার বলতে পারো ওই যে কোয়ার্টজের মতো একটা কি ম্যাটেরিয়াল, সিমেন্টিং ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে থাকে। আর এটা হচ্ছে তোমার ক্যালসাইটটা কিভাবে তৈরি হতে পারে, ক্যালসাইটটা তোমার ডেট্রিটাল অথবা তোমার হচ্ছে নন ডেট্রিটাল দুই প্রসেসের মাধ্যমেই তোমার কি হতে পারে, এই ক্যালসাইটটা তৈরি হতে পারে। আর অন্যান্য মিনারেলসও তোমার সেডিমেন্টারি রকের মধ্যে থেকে থাকে, সেগুলো কি কি, সেগুলো হচ্ছে তোমার ডলোমাইট, তারপর ফেলস্পার, সোডিয়াম ক্লোরাইড, আয়রন, জিপসাম, অর্গানিক ম্যাটার। এই জিনিসগুলো কিসের মধ্যে থাকতে পারে, এই জিনিসগুলো তোমার ওই সেডিমেন্টারি রকের মধ্যে থাকতে পারে। তো প্রিন্সিপাল কনস্টিটিউট প্রিন্সিপাল কনস্টিটিউয়েন্টস অফ মিনারেলস বলতে আমরা কি বুঝি, আমরা সেডিমেন্টারি রকের যে মেইনলি যেই মিনারেলস দ্বারা তোমার হচ্ছে সেডিমেন্টারি রক তৈরি হয়ে থাকে, সেই তিনটা মিনারেলস নিয়ে আমরা ছোট ছোট একটু আলোচনা করলাম। এই তো এটা কি এখানে কি কারোর কোনো কোশ্চেন আছে বা কারোর কোনো কিছু জানার আছে?
বুঝতে পেরেছো তোমরা এটা? ম্যাম প্রিডোমিনেন্ট কনস্টিটিউয়েন্ট মানে কি? প্রিডোমিনেন্ট কনস্টিটিউটস মানে তোমার হচ্ছে যেই মিনারেলস গুলো হচ্ছে মেইনলি মানে মোস্টলি তোমার সেডিমেন্টের রকের মধ্যে থেকে থাকে, সেটাকেই যে বলছে হচ্ছে প্রিডোমিনেন্ট কনস্টিটিউয়েন্ট। প্রিডোমিনেন্ট কনস্টিটিউয়েন্টস মানে তোমার যেই পার্টিকেল গুলো ওই যেই মিনারেলস গুলো তোমার সেডিমেন্টারি রকের মধ্যে সবচাইতে বেশি পরিমাণে থেকে থাকে, বা সে সে ওটার মধ্যে তোমার বেশি আহ, মানে তৈরিতে সবচাইতে বেশি ভূমিকা পালন করে, সেটাই হচ্ছে প্রিডোমিনেন্ট কনস্টিটিউয়েন্টস। এই, আচ্ছা। এরপরে আসো, আমরা হচ্ছে গতদিন সেডিমেন্টারি রকের দুইটা ভাগ দেখেছিলাম। একটা হচ্ছে কি ছিল, ডেট্রিটাল সেডিমেন্টারি রক, আর একটা হচ্ছে নন ডেট্রিটাল অথবা নন ক্লাস্টিক সেডিমেন্টারি রক। তো এগুলো গতকালকে আমরা হচ্ছে ছোট ছোট ভাবে আলোচনা করেছিলাম। আজকে একটু বিশদভাবে জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, প্রথমে আসো যদি ক্লাস্টিক সেডিমেন্টারি রকের কথা বলি, তাহলে ক্লাস্টিক সেডিমেন্টারি রকটা কিভাবে তৈরি হচ্ছে। ক্লাস্টিক সেডিমেন্টারি রকটা তৈরি হয় হচ্ছে তোমার যেই এক্সিস্টিং রক আছে, যেই রকগুলো বর্তমানে পৃথিবীতে আছে, এবং সেগুলো আস্তে আস্তে কি হয়, সেগুলোর উপর অনেক সময় ওয়েদারিং এর ইফেক্ট হয়। তো কি কি ওয়েদারিং হতে পারে, তোমার মেকানিক্যাল ওয়েদারিং হতে পারে, আর ফিজিক্যাল অথবা মেকানিক্যাল ওয়েদারিং হয়। এবং এই ওয়েদারিংটা কিভাবে হয়, ওয়েদারিংটা হচ্ছে, ওয়েদারিং জিনিসটা কি বলতো? ওয়েদারিং মানে হচ্ছে ওই টেম্পারেচার, প্রেসার, এই ধরনের কারণে যে রকের যে এরোশন হয় বা ক্ষয় হয়, ওয়েদারিং। ওয়েদারিংটা কি আরেকবার একটু বলো, কে বললা? ম্যাম বললাম যে হ্যাঁ, হ্যাঁ, ওয়েদারিং হচ্ছে ওয়েদারের বিভিন্ন যে টেম্পারেচার বা প্রেসার, হ্যাঁ। এসব কারণে যে রকের যে এরোশন হয় বা রকের যে ক্ষয় হয় আস্তে আস্তে, এটাকেই বলে ওয়েদারিং। আচ্ছা, তাহলে এরোশন আর ওয়েদারিং এর মধ্যে পার্থক্য কি? কেউ বলতে পারবা? ইরোশন আর ওয়েদারিং এর মধ্যে পার্থক্য কি? ম্যাম হুম, বলো। ম্যাম ওয়েদারিং হলে রকের যে কণাটা আছে ওটা ওইখানেই থেকে যাবে, আর ইরোশন হলে ওটা হচ্ছে স্থানান্তর হবে আর কি, মানে পজিশন হ্যাঁ, হ্যাঁ, চেঞ্জ। এক্স্যাক্টলি। দুইটাই ক্ষয় হওয়া, দুইটাই হচ্ছে রকের ক্ষয় হয়ে যাচ্ছে, যে বড় পার্টিকেল গুলো আস্তে আস্তে ছোট পার্টিকেলে পরিণত হচ্ছে। কিন্তু একটা হলো তোমার থেকে যাচ্ছে ওই জায়গাটায় ছোট পার্টিকেলে পরিণত হয়ে ওয়েদারিং প্রসেসের মাধ্যমে, আরেকটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। তো ক্লাস্টিক সেডিমেন্টারি রক যেটা, সেখানে যে এক্সিস্টিং রক আছে, তো সেই রক গুলো কি হবে, সেখানে ফিজিক্যাল ওয়েদারিং হবে। ফিজিক্যাল ওয়েদারিং হওয়ার পরে তারপরে কি করবে, তারপরে হচ্ছে তোমার কেউ না কেউ তাকে ট্রান্সপোর্ট করে নিয়ে যাবে ওই সেডিমেন্ট গুলোকে। তারপরে আস্তে 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 ওখান থেকে কি হবে, ওখান থেকে হচ্ছে ডিপোজিশন হবে, তারপরে ওখান থেকে তোমার তোমার লিথিফিকেশন হবে। এই প্রসেস গুলোর মাধ্যমে কি হবে, প্লাস্টিক সেডিমেন্টারি রক তৈরি হবে। তো আমরা একটু পরেই দেখব যে প্লাস্টিক সেডিমেন্টারি রক কিভাবে কোন প্রসেসের মাধ্যমে কি হচ্ছে তৈরি হচ্ছে। এখন দেখো, প্লাস্টিক সেডিমেন্টারি রকগুলোকে কিভাবে আলাদা করেছে জিওলজিস্টরা, তোমার তাদের পার্টিকেল সাইজের উপর ডিপেন্ড করে। যদি বড় বড় পার্টিকেল দ্বারা, বড় বড় পার্টিকেল বলতে কোনগুলোকে বোঝায়, বোল্ডার, তারপর হচ্ছে তোমার পেবল, এই পার্টিকেল গুলো দ্বারা যদি হচ্ছে তোমার
কোনো ধরনের কোনো সেডিমেন্টারি রক তৈরি হয়ে থাকে, তখন সেই রকটাকে আমরা বলে থাকি হচ্ছে সেখান থেকে কংগ্লোমারেট অথবা ব্রেশিয়া, এই দুই টাইপের রক তৈরি হতে পারে। তো যদি বোল্ডার অথবা পেবেল, এগুলো হচ্ছে বেশ বড় আকারের তোমার পার্টিকেলের সাইজ হতে পারে, এবং এই বোল্ডার অথবা পেবল যদি রাউন্ড অবস্থায় থাকে, তখন সেই রাউন্ড রাউন্ড পার্টিকেল গুলো দিয়ে যদি যেই সেডিমেন্টের রকটা তৈরি হয় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে কংগ্লোমারেট। আর যদি এই বোল্ডার অথবা পেবেল তোমার অ্যাঙ্গুলার অবস্থায় থাকে বা অ্যাঙ্গেলের মতো করে থাকে, তখন সেখান থেকে যেই সেডিমেন্টের রকটা তৈরি হয় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি ব্রেশিয়া। আর স্যান্ড থেকে তৈরি হয় হচ্ছে তোমার কি স্যান্ডস্টোন। আর সিল্ট অথবা ক্লে থেকে তৈরি হয় হচ্ছে সিল্টস্টোন। আর ক্লে থেকে তৈরি হয় হচ্ছে তোমার শেল। এইগুলো হলো তোমার সেডিমেন্টের রক তৈরি হওয়ার যেই ছোট ছোট পার্টিকেল গুলো থেকে যেই সেডিমেন্টের রকটা তৈরি হয় তার উপর ডিপেন্ড করে তোমার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, যে হ্যাঁ সেডিমেন্টের রক গুলো একটা আরেকটার সাথে কি হয় না, একটা আরেকটার সাথে অনেক সময় সিমিলারিটিস থাকে না। কার উপর ডিপেন্ড করে? জাস্ট তার পার্টিকেল সাইজের উপর ডিপেন্ড করে। এবং এগুলো এই যে কংগ্লোমারেট, ব্রেসিয়া, স্যান্ডস্টোন, সিল্টস্টোন, শেল, এগুলো কি টাইপের সেডিমেন্টারি রক? এগুলো হচ্ছে তোমার ক্লাস্টিক টাইপের সেডিমেন্টারি রক। আচ্ছা, তো এখানে এই যে দেখো কি বলেছে, এই যে এখানে যদি গ্রাভেলটা কতটুকু হতে থাকে, গ্রাভেলের সাইজ হচ্ছে তোমার 2 মিলিমিটারের থেকে বড় হতে পারে গ্রাভেলের যে পার্টিকেল সাইজটা। তারপরে গ্রাভেল থেকে যদি এরকম অ্যাঙ্গুলার টাইপের শেপের যেই পার্টিকেল গুলো দিয়ে যেই সেডিমেন্টের রকটা তৈরি হয়, সরি, রাউন্ড শেপের যে পার্টিকেল গুলো দিয়ে যেই সেডিমেন্টের রকটা তৈরি হয় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কংগ্লোমারেট। আর অ্যাঙ্গুলার শেপের যে পার্টিকেল দিয়ে যে সেডিমেন্টের রকটা তৈরি হয় সেটাকে আমরা বলে থাকি তোমার কি ব্রেশিয়া। আবার স্যান্ড থেকে তৈরি হচ্ছে দেখো স্যান্ডস্টোন, তারপর সিল থেকে তৈরি হচ্ছে তোমার সিল্টস্টোন, ক্লে থেকে তৈরি হচ্ছে তোমার শেল। আর এখানে দেখো এই যে পার্টিকেল সাইজ গুলো কি দেওয়া আছে, স্যান্ডের পার্টিকেল সাইজ কতটুকু হতে পারে, 2 মিলিমিটার থেকে তোমার 0.062 মিলিমিটার পর্যন্ত এদের পার্টিকেল সাইজটা হতে পারে। সিল্টের ক্ষেত্রে হচ্ছে আরো পার্টিকেল সাইজটা কম, ক্লে এর ক্ষেত্রে আরো কম। সবচাইতে পার্টিকেল সাইজ বড় হচ্ছে তোমার ওই যে বোল্ডার অথবা পেবল, এটার কথা বললাম না, বা গ্রাভেলের কথা যেটা বলছিস, তার পার্টিকেল সাইজ সবচাইতে বেশি। তারপর আস্তে আস্তে যত নিচে নামতে থাকতো, স্যান্ডের পার্টিকেল সাইজ তার থেকে কম, সিল্টের আরো কম, আর ক্লের হচ্ছে সবচাইতে কম পার্টিকেল সাইজ। তো এরপরে এই যে এখানে দেখো ফিগারের মাধ্যমে দেওয়া আছে যে এই যে এরকম গ্রাভেল থেকে তৈরি হয় এই সেডিমেন্টের রকটা, স্যান্ড থেকে এই সেডিমেন্টের রকটা তৈরি হচ্ছে, সিল থেকে এখানে এটা সিল্টস্টোন তৈরি হচ্ছে, তারপর ক্লে থেকে এটা তৈরি হচ্ছে। এভাবে তোমার কি হচ্ছে, এই যে এগুলো হচ্ছে সেডিমেন্ট, এই যে গ্রাভেল, স্যান্ড, সিল্ট, ক্লে, এগুলোই হচ্ছে এক একটা সেডিমেন্ট। তো এই সেডিমেন্ট গুলো থেকে আলাদা 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 আমার সেডিমেন্টের রক কি হতে পারে, ফরমেশন হতে পারে। এখন আসো এই যে এতক্ষণ ধরে আমরা বললাম যে সেডিমেন্টারি রক ফরমেশন হচ্ছে, তো দেখো 5টা প্রসেস এখানে ফলো করে সেডিমেন্টারি রক ফরমেশন হওয়ার জন্য। কোন টাইপের সেডিমেন্টারি রক? এই যে ক্লাস্টিক টাইপের সেডিমেন্টারি রক ফরমেশন হওয়ার জন্য আমার কি করে, তোমার 5টা প্রসেস এর মাধ্যমে কি করতে পারে, এই জিনিসটা হতে পারে। তো 5টা প্রসেস কি কি? ওয়েদারিং হতে পারে, ইরোশন হতে পারে, ট্রান্সপোর্টেশন, ডিপোজিশন, আর তারপরে হচ্ছে কি লিথিফিকেশন প্রসেস। হ্যাঁ, তো লিথিফিকেশন প্রসেসটাও আমরা ডিটেল আজকে আলোচনা করব। প্রথমে আসো, ওয়েদারিং জিনিসটা কি? ওয়েদারিং জিনিসটা হচ্ছে তোমার ওই 2 ধরনের ওয়েদারিং হতে পারে, একটা হচ্ছে ফিজিক্যাল ওয়েদারিং হতে পারে, আরেকটা হচ্ছে তোমার কেমিক্যাল ওয়েদারিং হতে পারে। তো বড় পার্টিকেল গুলো আসলে ছোট পার্টিকেলে পরিণত হওয়াই হচ্ছে ওয়েদারিং। এখন বড় পার্টিকেল গুলো ছোট পার্টিকেলে কিভাবে পরিণত হতে পারে সেখানে কোনো কেমিক্যাল এজেন্টের উপস্থিতি থাকার ফলে সেই বড় পার্টিকেলটা আস্তে আস্তে ক্ষয় হয়ে ছোট পার্টিকেলে পরিণত হতে পারে, অথবা ওই বড় পার্টিকেলের উপর তোমার যদি ওয়েদারের কোনো ইফেক্ট থাকে, মানে সেখানে মনে করো টেম্পারেচার বেশি, প্রেসার বেশি, অথবা সেখানে বৃষ্টি খুব বেশি পরিমাণ হলো, সে
সবকিছুর কারণেই কি হতে পারে, ওই বড় পার্টিকেলটা কি ছোট পার্টিকেলে পরিণত হতে পারে। তো সেই জন্য এই যে বড় পার্টিকেল গুলো ছোট পার্টিকেলে পরিণত হওয়া, সেটাকে আমরা বলছি হচ্ছে কি তোমার ওয়েদারিং। তো ওয়েদারিং এর ফলে কি হয়, ওয়েদারিং এর ফলে তোমার পার্টিকেল গুলো এক জায়গায় স্থির অবস্থায় থাকে। আর এরপরে তোমার ওয়েদারিং ছাড়াও ইরোশন হতে পারে। ইরোশনের কথা আমরা আগেই বলেছি। ইরোশন জিনিসটা কি, ইরোশন হচ্ছে তোমার ওই একই কাজ, সেটা হচ্ছে বড় পার্টিকেল ছোট পার্টিকেলে পরিণত হওয়া, কিন্তু ইরোশনের কারণে কি হয়, ইরোশনের কারণে পার্টিকেল গুলো এক জায়গায় স্থির অবস্থায় থাকে না। সে কি করে, ওই পার্টিকেল গুলো আস্তে 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 গ্রাভিটির কারণে, মানে মনে করো এটা একটা পাহাড়ি কোনো এরিয়ায় তোমার এই পার্টিকেলটা কি হলো, পার্টিকেলটা ভেঙে গেল, তখন কি হলো, এই যে ছোট ছোট পার্টিকেল গুলো গ্রাভিটির কারণে সে নিচের দিকে গড়িয়ে গড়িয়ে পড়ে যেতে থাকলো। এটা হচ্ছে আমার বলছি হলো ইরোশন। আর ইরোশন হওয়ার পরে বা এই ছোট পার্টিকেল গুলোকে আমরা কি বলি, সেডিমেন্ট। এই সেডিমেন্ট গুলোকে কি করতে পারে, সেডিমেন্ট গুলো কেউ না কেউ কি করতে হবে, তাকে কেউ না কেউ বহন করে নিয়ে যেতে হবে। এখন কে বহন করে নিয়ে যাবে, সেটা তোমার আহ ওশান, সেটা তোমার সমুদ্র পানি বহন করে নিয়ে যেতে পারে, রিভারের পানি বহন করে নিয়ে যেতে পারে, অথবা তোমার বাতাস বহন করে নিয়ে যেতে পারে, অথবা তুষার ঝড়, এরাও বহন করে নিয়ে যেতে পারে এই সেডিমেন্ট গুলো এক জায়গা থেকে আরেক জায়গায়। এই যে বহন করে নিয়ে যাওয়ার যে প্রসেস, সেটাকে আমরা বলছি হচ্ছে তোমার কি ট্রান্সপোর্টেশন। এরপরে ট্রান্সপোর্টেশন হলেই তো খালি হবে না, ট্রান্সপোর্টেশনের পরে এই সেডিমেন্ট গুলো কি হতে হবে, এক জায়গায় আস্তে আস্তে তোমার কি হতে হবে, ডিপোজিট হতে হবে। এখন ডিপোজিটটা কখন হবে, ডিপোজিটটা তখনই হবে যখন এই যে ট্রান্সপোর্টেশন প্রসেসের যে ভেলোসিটিটা ছিল, সেই ভেলোসিটিটা আস্তে 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 আমাদের কি হতে পারে, আস্তে আস্তে আমাদের যখন কমতে থাকে, তখন হচ্ছে এই ছোট ছোট পার্টিকেল গুলো বা এই সেডিমেন্ট গুলো আস্তে আস্তে তোমার ডিপোজিট হতে থাকবে। এরপরে বলেছিলাম ডিপোজিট হলেই হবে না, ডিপোজিট হওয়ার আগে, ডিপোজিট হওয়ার পরে আমাদের কি করতে হবে, এই পার্টিকেল গুলোর মধ্যে যে গ্যাপ থাকে, সেই গ্যাপ গুলো আমাদের পূরণ করতে হবে। এই যে গ্যাপ গুলো পূরণ হওয়ার যে প্রসেস, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি লিথিফিকেশন। এখন আসো লিথিফিকেশন প্রসেসটা আমরা একটু ডিটেইলে আলোচনা করি। হ্যাঁ, লিথিফিকেশন প্রসেসটা কি বলেছে দেখো, আনকনসলিডেটেড ম্যাটেরিয়াল এই লিথিফিকেশন প্রসেসের মাধ্যমে কিভাবে পরিণত হয়, কনসলিডেটেড ম্যাটেরিয়ালে পরিণত হয়। এখন আনকনসলিডেটেড জিনিসটা কি, আনকনসলিডেটেড মনে করো কোনো পার্টিকেল গুলো যখন একটা আরেকটার সাথে এভাবে লুজ কন্ডিশনে থেকে থাকে, তখন সেই কন্ডিশনটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার আনকনসলিডেটেড অবস্থা। আর কনসলিডেটেড অবস্থা কি, কনসলিডেটেড অবস্থা হচ্ছে তোমার এদের মধ্যে যে গ্যাপ গুলো, সেগুলো আস্তে আস্তে কি হতে থাকে, ফিল আপ হতে থাকে, এই পার্টিকেল গুলো খুব কাছাকাছি চলে আসে, সেই অবস্থাকে বলি হচ্ছে কনসলিডেটেড অবস্থা। তো এই যে আনকনসলিডেটেড ম্যাটেরিয়াল তোমার কনসলিডেটেড ম্যাটেরিয়ালে পরিণত হলো, সেই প্রসেসটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি লিথিফিকেশন প্রসেস। এখন লিথিফিকেশন প্রসেস হচ্ছে চার ধরনের হতে পারে। একটা হচ্ছে কি সিমেন্টেশন, কম্প্যাকশন অথবা ডেসিকেশন, আরেকটা হচ্ছে ক্রিস্টালাইজেশন, আরেকটা হচ্ছে ডায়াজেনেসিস। ঠিক আছে, তো প্রথমে আসো সিমেন্টেশন জিনিসটা কি। তো আমরা যখন একটু আগে তোমার প্রিন্সিপাল মিনারেলস পড়েছিলাম, কার, সেডিমেন্টারি রকের, সেখানে দুইটা ম্যাটেরিয়াল হচ্ছে সিমেন্টিং ম্যাটেরিয়াল হিসেবে কাজ করতো, দুইটা মিনারেল। সেই মিনারেল দুটার নাম কি? ক্যালসিয়াম। ক্যালসাইট। আরেকটা? একটু আগেই পড়েছি, কোয়ার্টজ। কোয়ার্টজ আর হচ্ছে ক্যালসাইট। হ্যাঁ, তো এই সিমেন্টিং ম্যাটেরিয়াল গুলো কিভাবে তোমার
গ্যাপটা পূরণ করে সেটা হলো এই যে এই দুইটা পার্টিকেলের মলিকিউলের মধ্যে বা অ্যাটমের মধ্যে মনে করো বা দুইটা ছোট ছোট পার্টিকেলের মধ্যে কি আছে, গ্যাপ আছে। এই গ্যাপগুলোর মাঝখানে কি হয়, অনেক সময় কোথাও কোনো প্রকৃতিতে ন্যাচারালি তোমার কি হতে পারে, কোয়ার্টজ অথবা ক্যালসাইট হচ্ছে এই জায়গাগুলোতে এসে উপস্থিত হতে পারে। বিভিন্নভাবে এই ক্যালসাইট অথবা এই কোয়ার্টজ বলো অথবা ডলোমাইট, এগুলো হচ্ছে এই গ্যাপগুলোর মাঝখানে এসে উপস্থিত হয়। তাহলে কি হয়, তাহলে এই যে এই পার্টিকেলের সাথে এই পার্টিকেলের কি হলো, একটা বন্ডিং তৈরি হলো। আবার এই পার্টিকেলের সাথে এই পার্টিকেলের একটা বন্ডিং তৈরি হলো। আবার এটার সাথে এটার, এটার সাথে এটার, এগুলোর কি হলো, এক একটা বন্ডিং তৈরি হলো। তো এই যে পুরা জিনিসটা একটা তখন কিসে পরিণত হলো, পুরো জিনিসটা একটা এলিমেন্টে পরিণত হলো। তখন সেই জায়গাটায় আর কোনো ধরনের কোনো গ্যাপ থাকলো না। আগের যে আনকনসলিডেটেড অবস্থায় ছিল, এখন আর সে আনকনসলিডেটেড অবস্থায় থাকলো না। এখন এই যে প্রসেসের মাধ্যমে এইভাবে তোমার কি হলো, তোমার পার্টিকেল গুলো একটা আরেকটার সাথে কানেক্টিং অবস্থায় চলে আসলো। এই যে প্রসেসটা, এই যে সিমেন্টিং ম্যাটেরিয়ালের মাধ্যমে দুইটা পার্টিকেলের মধ্যে গ্যাপ যে পূরণ হলো, এটাকে প্রসেসটাকে আমরা বলছি হচ্ছে তোমার কি, সিমেন্টেশন। আর সিমেন্টেশনের জন্য তোমার কি কি ম্যাটেরিয়াল এখানে থাকতে পারে বা কি কি ম্যাটেরিয়াল এসে এই কাজটা করতে পারে, সেটা হচ্ছে তোমার ক্যালসাইট, ডলোমাইট আর কোয়ার্টজ। এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে তোমার সিমেন্টিং ম্যাটেরিয়াল। হ্যাঁ, এরপরে আসো কম্প্যাকশন আর ডেসিকেশন, এই দুইটা জিনিসটা কি। কম্প্যাকশন জিনিসটা হচ্ছে কি হয়, কম্প্যাকশন আর ডেসিকেশন হচ্ছে পোর অথবা ভয়েডের মধ্যে এগুলো, এই যে গ্যাপ গুলোকে আমরা বলে থাকি কি, ভয়েড। তো এই ভয়েড গুলোর উপর মনে করো এই পার্টিকেল গুলোর উপর খুব বেশি প্রেসার আসলো। প্রেসার আসার ফলে তাদের মধ্যবর্তী এই গ্যাপ থেকে যদি বায়ু বের হয়ে যায়, মানে এয়ার যদি বের হয়ে যায়, তাহলে সেই প্রসেসটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি, কম্প্যাকশন। আর যদি এই পার্টিকেল গুলোর উপর প্রেসারাইজ করার ফলে যদি এই ভয়েড অথবা এই পোর স্পেসের মধ্যে যদি পানি বের হয়ে যায়, ওয়াটার বের হয়ে যায়, তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি, ডেসিকেশন। এটা কি আমি বুঝাতে পারলাম? হ্যাঁ কি না বলো। আমি খালি বলেই যাচ্ছি, তোমরা শুনেই যাচ্ছ, এরকম তো হলে সমস্যা। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার কি, ক্রিস্টালাইজেশন প্রসেস। ক্রিস্টালাইজেশন প্রসেসটা আমরা কোথায় দেখেছিলাম, তোমার ইগনিয়াস রকের ক্ষেত্রে আমরা এই ক্রিস্টালাইজেশন প্রসেসটা দেখেছিলাম। এখন ক্রিস্টালাইজেশন প্রসেসে কি হয়, ক্রিস্টালাইজেশন প্রসেসে অবশ্যই তোমার একটা লিকুইড পার্টিকেল অথবা যাই বলো না কেন, তারা সলিডিফাইড হয়ে যায়, এবং এই যে সলিডিফাই হয়ে যায় তাদের মধ্যে কোনো ধরনের কোনো গ্যাপ থেকে থাকে না। তো এই যে ক্রিস্টালাইজেশন যে প্রসেস, এই প্রসেসের মাধ্যমেও কি হতে পারে, এই যে আমাদের সেডিমেন্টেশন প্রসেসের মাধ্যমে, মানে পার্টিকেল গুলো যখন সেডিমেন্ট সেটেলিং হলো, সেটেলিং হওয়ার পর তাদের ওই জায়গায় হচ্ছে এই যে ক্রিস্টালাইজেশন যে প্রসেসটা, সেই প্রসেসটা কাজ করলো। এই প্রসেসের মাধ্যমে কি হবে তাহলে, এই পার্টিকেল গুলোর মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপটা তো আর থাকবেই না, বরং কি হবে, বরং এরা আরো বেশি কম্প্যাক্ট অবস্থায় থাকবে, এবং এদের মধ্যেকার যে অ্যাটম অথবা মলিকিউল গুলো সেটা, তারা খুবই কাছাকাছি অবস্থায় থেকে থাকবে। তো এই ক্রিস্টালাইজেশন প্রসেসের মাধ্যমেও কি হতে পারে, এই পার্টিকেল গুলোর মধ্যে যে গ্যাপটা সেটা পূরণ হতে পারে, এবং আনকনসলিডেটেড অবস্থা থেকে সে কনসলিডেটেড অবস্থায় ফেরত চলে আসতে পারে। ঠিক আছে, এরপরে তোমার যেই ডিপোজিটটা আমার তৈরি হলো, সেই ডিপোজিটের উপর যদি কোনো ফিজিক্যাল কোনো কম্পোনেন্ট কাজ করে থাকে বা কেমিক্যাল কোনো কম্পোনেন্ট অথবা বায়োলজিক্যালি কোনো প্রসেস সেখানে ঘটে থাকে, ফিজিক্যাল প্রসেস বলতে সেখানে হতে পারে প্রেসার আসতে পারে, অথবা কেমিক্যাল প্রসেস বলতে সেই যে সেডিমেন্ট গুলো সেটেল ডাউন করলো, সেখানে কোনো কেমিক্যাল এজেন্টের উপস্থিত
হতে পারে, যার কারণে তোমার ওই গ্যাপ গুলো ফিল আপ হতে পারে, অথবা কোনো বায়োলজিক্যাল এলিমেন্টও সেই জায়গায় এসে তোমার কি হতে পারে, তোমার ওই ছোট ছোট পার্টিকেল গুলোর মধ্যে যে গ্যাপ সেটা পূরণ করতে পারে। অ্যাকচুয়ালি যে ডিপোজিশনটা হলো পার্টিকেলের, সেখানে কি হলো, সেই জায়গাটায় একটা মডিফিকেশন হলো। এই যে মডিফিকেশন হওয়ার ফলে তোমার আনকনসোলিডেটেড অবস্থা থেকে কনসোলিডেটেড অবস্থায় চলে আসলো, সেটাকে আমরা বলছি হচ্ছে তোমার ডায়াজেনেসিস। এবং ডায়াজেনেসিস প্রক্রিয়ায় তোমার পার্টিকেল গুলো এই যে গ্যাপ পূরণ হওয়ার জন্য অবশ্যই সেখানে কি কি অবস্থার পরিবর্তন হতে হবে, সেখানে অবশ্যই তোমার ফিজিক্যাল কন্ডিশনও চেঞ্জ হতে পারে, ফিজিক্যালিও চেঞ্জ হতে পারে, কেমিক্যালিও চেঞ্জ হতে পারে, অথবা বায়োলজিক্যালিও সেই জায়গাটায় কোনো না কোনো ভাবে চেঞ্জ হতে পারে ওই যে ডিপোজিশনটার মধ্যে। তো এই যে এই চারটা প্রসেসের মাধ্যমে তোমার ছোট ছোট গ্যাপ গুলো পূরণ হওয়ার যে প্রসেস, সেটাকেই আমরা বলছি হচ্ছে কি লিথিফিকেশন। তো লিথিফিকেশন প্রসেসটা বেশ ইম্পর্ট্যান্ট, দেখা যায় এখান থেকে অনেক সময় অনেক কোশ্চেন আসে। তো এই প্রসেসটা বেশ ভালো করে তোমরা একটু দেখো। এই ছিল মোটামুটি আজকের লেকচার। এখন আমাকে